Good morning. Welcome back once again to your favorite educational YouTube channel পরীক্ষার প্রস্তুতি। WBPSI বা WBP কনস্টেবল সেই সঙ্গে কেপি কনস্টেবল যারা প্রিপারেশন করছে তোমাদের জন্য ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে। তার কারণ হচ্ছে এখন এই মুহূর্তে যেটা বলেছি যে WBPSI এর জন্য বিশেষ করে প্রিলিমেন কম্বাইন্ড ব্যাচ এবং এই যে 2 মাস সময় আছে এই 2 মাস সময়ের মধ্যে সিলেবাসটা পুরোটা একবার চ্যাপ্টার ওয়াইজ শেষ করব, তার সাথে সাথে প্র্যাকটিস সেট এবং মক টেস্ট চলবে। যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আহ, আগামীকাল লাস্ট অ্যাডমিশনের ডেট, অর্থাৎ 5 তারিখ থেকে 5ই আগস্ট, আগস্ট মাসের 5 তারিখ থেকে অর্থাৎ পরশুদিন থেকে ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ মঙ্গলবার থেকে নতুন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। একটা জিনিস যেটা বলেছিলাম যে এসআই এর ক্ষেত্রে প্রিলিমেন কম্বাইন করানো হচ্ছে, তো অনেকে যেটা বুঝছি যে অনেকে বলতে চাইছে যে প্রথমে আগে প্রিলিটা দেখবে তারপরে মেন প্রিপারেশন করবে। সেই কারণের জন্য যারা শুধুমাত্র প্রিলি করতে চাইছো 3 দিন করে ক্লাস হবে সেটা সপ্তাহে, সেটা চাইলে অবশ্যই জয়েন করতে পারো। এবং সেটা কনস্টেবল এবং এসআই প্রিলি, ভালো করে বুঝে যাও, কনস্টেবল এবং এসআই প্রিলি ওটা কম্বাইন্ড একটা ব্যাচেই করানো হবে। যদি চাও তাহলে অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। আর কেপিএসআই মেন স্পেশাল যেটা 2 মাসের কোর্স, কেপিএসআই মেন স্পেশাল 2 মাসের কোর্স, তোমরা এটা 4 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে। ওটার অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে আজকে। তো দেখে নাও যে কিছু কোশ্চেন যেমন করাচ্ছি, যে কিছু ডেমো ক্লাস বলতে পারো, বা এইগুলো ফ্রি ক্লাস, যারা পেড ক্লাস নিতে চাইছো না তোমাদের জন্য অবশ্যই হেল্প হয়ে যাবে। যে এর আগের দিনকে জেনারেল সায়েন্স থেকে ফিজিক্যাল সায়েন্স থেকে ওভারঅল একটা নোটস করিয়েছিলাম, একটা ক্লাস দিয়েছিলাম, একটা ক্লাস করিয়েছিলাম। এবং আজকে প্র্যাকটিস শিট কেমন কি আসতে পারে জেনারেল সায়েন্সের উপরে। তো প্রথম প্রশ্ন আছে, দেখো যে নিচের কোনটি ভেক্টর রাশি নয়, নিচের কোনটি ভেক্টর রাশি নয় বলেছে কিন্তু। তো স্কেলার রাশি কাকে বলা হয়? যার শুধুমাত্র মান থাকে তাকে স্কেলার রাশি বলা হয়। আর ভেক্টর রাশি মানে যার মান ও দিক দুটোই থাকে। তাহলে ভেক্টর নয় বলেছে, তার মানে কি স্কেলার, মানে যার শুধুমাত্র মান আছে। তাহলে দেখো ভরবেগ, বেগ, সরণ, দ্রুতি, তো রাইট আনসার কি হবে? শুধুমাত্র মান আছে অর্থাৎ ভেক্টর রাশি নয়, দ্রুতি। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। দ্রুতি বাদ দিয়ে সরণ, বেগ, ভরবেগ সবাই কি ভেক্টর রাশি। 2 নম্বর কি আছে দেখো কোশ্চেন, যে যে সমস্ত মৌলের ভর সংখ্যা সমান কিন্তু তাদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদের কি বলা হয়? যে সমস্ত মৌলের ভর সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদের কি বলা হয়? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার ভর সংখ্যা সমান মানে আইসোবার। দেখো আমি এক্সাম্পল দিয়ে মনে রাখবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। আমরা কি জানি অক্সিজেনের যে আইসোটোপ 8O16, 8O17 এবং 8O18, তার সঙ্গে আছে ক্লোরিনেরও আইসোটোপ 17Cl, সরি 17Cl35, 17Cl37। এখানে কি দেখতে পাচ্ছ? নিচেরটাকে পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। তাহলে প্রত্যেকটাতে পরমাণু ক্রমাঙ্ক 1, 8, 8, 8। এখানে পরমাণু ক্রমাঙ্ক 17, 17, কিন্তু উপরের ভর সংখ্যা কি আলাদা, 16, 17, 18। তাই যখন ভর সংখ্যা আলাদা হবে তখন সেটাকে বলা হয় আইসোটোপ। আইসোটোপ কাকে বলছে? যখন ভর সংখ্যা আলাদা তাদেরকে বলা হচ্ছে আইসোটোপ, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1। আর আমরা এখানে কি পেলাম? ভর সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা, এটাকে পেলাম আইসোবার। আর একটা যেটা আছে সেটাকে বলা হয় আইসোটোন। এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে নিউট্রন সংখ্যাটা সমান হয়, নিউট্রন সংখ্যা সমান, সেইগুলোকে বলা হয় আইসোটোন। পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন দেখো আছে, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? H2SO4, H2S2O5, H2O7, H2S2O7। দেখো অনেক কাছাকাছি কিন্তু আছে, দেখে একটু গুলিয়ে যেতে পারে, তো ভালো করে খেয়াল করবে এইগুলো কোশ্চেনের আনসার করার সময়। তো ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে কি? H2S2O7, H2S2O7। এটার আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, যে সালফারকে প্রথমে বাতাসে দহন করলে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং আরো বেশি দহন করলে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয়। এর সঙ্গে যদি জল মেশানো হয় তাহলে জল মেশালে উৎপন্ন হয় H2S2O7, যেটাকে বলা হচ্ছে ওলিয়াম, যেটাকে বলা হচ্ছে ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড, বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ধূমায়মান সালফিউরিক অ্যাসিড অর্থাৎ এটা স্পর্শ পদ্ধতিতে কন্ট্যাক্ট প্রসেসে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি।
এটাও একটা জিনিস পরীক্ষা দিতে পারে যে স্পর্শ পদ্ধতিতে কোন অ্যাসিডের প্রস্তুতি করা হয়, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এবং সেই সঙ্গে এই স্পর্শ পদ্ধতিতে যে অনুঘটক রূপে ব্যবহার করা হয় সেটার নাম কি V2O5, যার পুরো নাম হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। এটা হচ্ছে একটা পজিটিভ অনুঘটক, ধনাত্মক অনুঘটক V2O5। সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়, ঠিক আছে, এটাও মনে রাখতে পারো। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে নিচের কোনটি সঠিক। প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর থেকে বেশি। বিতে আছে দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা 1-এর সমান অথবা 1-এর বেশি। সি হচ্ছে নলকূপের হাতল প্রথম শ্রেণীর লিভার এবং যান্ত্রিক সুবিধা 1-এর থেকে বেশি। ডি হচ্ছে দাঁড়িপাল্লা দ্বিতীয় শ্রেণীর লিভার এবং যান্ত্রিক সুবিধা 1-এর সমান। এই যে জায়গাগুলো এরকম ধরনের যদি কোশ্চেন একটু ঘুরিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মুখস্থ করে তো হবে না, এই ব্যাপারগুলোকে বুঝতে হবে, বা ফিজিক্সের বেশিরভাগ জিনিস একটু বোঝা দরকার, না তো কোশ্চেন গুলো করতে পারবে না। তো দেখো যে প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি হয় না, কেন? তার কারণটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে একদিকে থাকে আমার বল, অন্যদিকে থাকে কি ভার, আর মাঝখানে কি থাকে আলম্ব বিন্দু থাকে। এবার এই আলম্ব বিন্দুর অবস্থানের উপরে নির্ভর করছে যান্ত্রিক সুবিধা কি হবে। যদি আলম্ব বিন্দু মিডিলে থাকে তাহলে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা =1 হবে। যদি আলম্ব বিন্দু ভরের কাছাকাছি থাকে মানে এরকম জায়গায় তাহলে কি হবে, >1 হবে। কিন্তু আলম্ব বিন্দু যদি বলের কাছাকাছি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, <1 হবে। তাই প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা যে কোনো হতে পারে, 1-এর কম, 1-এর বেশি, 1-এর সমান হতে পারে, সেই কারণের জন্য এটা ঠিক নয়। বিতে কি বলেছে, দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা 1-এর সমান অথবা 1-এর বেশি। এটা ভুল, তার কারণটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর লিভারের ছবিটা কেমন হয়, দ্বিতীয় শ্রেণীর লিভারের ছবি হবে একদিকে থাকবে ভারবাহু, একদিকে থাকবে আলম্ব বিন্দু, অন্যদিকে থাকবে বলবাহু, আর মাঝখানে থাকবে ভার। তাহলে এই রকম ক্ষেত্রে বল থেকে আলম্ব বিন্দুর ডিস্টেন্সটা সর্বদাই কি হচ্ছে, বেশি। সেই কারণে দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কি হয়, সর্বদাই >1 হয়। তাই এটাও ঠিক নয়। নলকূপের হাতল প্রথম শ্রেণীর লিভার এবং যান্ত্রিক সুবিধা 1-এর থেকে বেশি, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, যে নলকূপের হাতল প্রথম শ্রেণীর লিভার এবং এর যান্ত্রিক সুবিধা 1-এর বেশি। কেন? তার কারণ হচ্ছে নলকূপের হাতল এরকম দেখতে হয়, এরকম, ঠিক আছে। অর্থাৎ এই জায়গাতে কি থাকছে আমার, এই জায়গাতে থাকছে বলবাহু, হ্যাঁ, আর এই যে বিন্দুটা এটা হচ্ছে আলম্ব বিন্দু, আর এইদিকে থাকে ভারবাহু, মানে এখান থেকে ভার ওজন তোলা হচ্ছে। তাহলে এই যে বলবাহু থেকে আলম্ব বিন্দু এই দূরত্বটা কি হচ্ছে, সর্বদা বেশি হচ্ছে। এই কারণের জন্য কি হয়েছে, নলকূপের হাতল প্রথম শ্রেণী লিভার এবং যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হয়। এবার চলে এসো পরে দেখো যে অপশন আমি দিইনি, ঠিক আছে, অপশন দিইনি। মহাকর্ষ ধ্রুবকের একক কি? দেখো এখানে একটা জিনিস বলে বলে দিই যে যারা এসআই বা কনস্টেবল প্রিপারেশন করতে চাইছো, শুধুমাত্র প্রিলি করতে চাইলে প্রিলিও করতে পারো, বা হচ্ছে মেন বা প্রিলিমেন কম্বাইন্ড সবকিছুরই অপশন রাখা আছে। এবং এখানে অবশ্যই একটু স্ট্যান্ডার্ড ওয়েতে পড়ানো হয়। আর একটা জিনিস যে ফিজটা তুলনামূলক বেশি মনে হতে পারে অন্যান্য জায়গার থেকে, তার কারণ হচ্ছে সেটা পরে অ্যাডমিশন নিলে বোঝা যাবে। তো তোমরা যোগাযোগ করে নিতে পারো 7797427474, এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তবে কোশ্চেন এখন যেরকম কম্পিটিশন বাড়ছে তাতে কিন্তু সহজ হবে না, বেশ কিছুটা ডেপথেই যাবে, সুতরাং আমাদের একটু ডেপথেই পড়তে হবে। তো পরের কোশ্চেন দেখো কি আছে, যে 5 নম্বর মহাকর্ষ ধ্রুবকের একক কি? মহাকর্ষ ধ্রুবকের একক এটা পড়ার জন্য আগে একটু বলে নিই যে এই বিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাকে বলা হয় যে মহাকর্ষ সূত্র। এখান থেকে আমরা যেটা পাই, F = G × m1 m2 বাই হচ্ছে d স্কোয়ার। অর্থাৎ এই জি কেই কি বলা হচ্ছে, এই জি কেই আমার বলা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। তাহলে দেখো এখান থেকে যদি আমরা মান বের করি তাহলে কি হবে, G = f d স্কোয়ার বাই হচ্ছে m1 m2। তাহলে এফ মানে বল, বলের একক কি হয়, বলের একক হয় নিউটন, ডি মানে ডিস্টেন্স, দূরত্বের একক কি হচ্ছে মিটার স্কোয়ার, আর m1 মানে ভর, তাহলে দুটো ভর আছে, কেজি ইন্টু কেজি মানে কেজি স্কোয়ার, তাহলে কি হবে পার কেজি স্কোয়ার, তাহলে আমার কি দাঁড়ালো, মহাকর্ষ ধ্রুবকের মান এই একক দাঁড়ালো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার।
পার যেটা দেওয়া আছে সেটা kg⁻²ও লেখা হতে পারে। এর মানটাও মনে রাখো, মানটাও হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আর একটা তুমি এই মুক্তিবেগের সঙ্গে গুলিয়ে ফেলবে না, এসকেপ ভেলোসিটি যেটাকে বলা হয় মুক্তিবেগ, মুক্তিবেগের মান যেটা সেটা হচ্ছে 11.2 কিমি পার সেকেন্ড। এটা মানে হচ্ছে মানে যে বেগে কোনো একটা বস্তুকে ছুড়ে দিলে সেটা মহাকর্ষের বাইরে চলে যায়, যে বেগে কোনো বস্তুকে ছুড়ে দিলে সেটা মহাকর্ষের বাইরে চলে যেতে পারে, সেটাকে বলা হচ্ছে এসকেপ ভেলোসিটি বা হচ্ছে মুক্তিবেগ। আর এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবকের মান 6.67 ইন্টু 10⁻11। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি আছে, পারদের চিহ্ন কি? পারদের চিহ্ন কি? AU, AG, HG, SN। তো পারদ মানে হচ্ছে মার্কারি, অর্থাৎ হচ্ছে এইচজি। AU যেটা AU এটা হচ্ছে সোনা, AG যেটা AG হচ্ছে সিলভার বা হচ্ছে রূপা, আর SN মানে হচ্ছে কি টিন। পরের প্রশ্ন চলে আসো, সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া হলো কি? হাইপারমেট্রোপিয়া কি? অপশন এ আছে অক্ষিগোলকের আকার বড় হলে প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়, অর্থাৎ দূরের দৃষ্টি ব্যাহত হয়। বি হচ্ছে অক্ষিগোলকের আকার ছোট হলে প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয় এবং কাছের দৃষ্টি ব্যাহত হয়। লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হলে কাছের জিনিস দেখতে অসুবিধা হবে। তো রাইট আনসার কি হচ্ছে, হাইপারমেট্রোপিয়া হচ্ছে অপশন এ, অর্থাৎ অক্ষিগোলকের আকার বড় হলে প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়, অর্থাৎ দূরের দৃষ্টি যেটা সেটা হচ্ছে ব্যাহত হয়। অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে, কনভেক্স লেন্স বা হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, উত্তল দর্পণ। তাহলে একইভাবে মায়োপিয়া যেটা হবে, মায়োপিয়াতে কি হবে, কাছের দৃষ্টি ব্যাহত হবে, ওটা হচ্ছে অবতল লেন্স ব্যবহার করা হয়। নেক্সট পরের প্রশ্নে চলে আসো যে আকাশকে নীল দেখায় কেন? আকাশকে নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? আলোর বিক্ষেপণ, বিচ্ছুরণ, প্রতিসরণ, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো অবশ্যই রাইট আনসার কি হবে, আকাশকে নীল দেখায় আলোর বিক্ষেপণ ধর্ম। বিক্ষেপণ মানে হচ্ছে আলোর ছড়িয়ে পড়া যেটা আমাদের চোখে পড়ে। তো নীল আলোর বিক্ষেপণ সব থেকে কম, সেই তুলনায় অন্যান্যগুলোর বেশি হয়, তাই শুধুমাত্র নীলই আমাদের চোখে পড়ে। বিচ্ছুরণ যে ঘটনা আছে, বিচ্ছুরণটা হচ্ছে কি, ধরো কাঁচের প্রিজমের মধ্য দিয়ে কোনো সাদা আলোকে যদি ফেলা হয় তাহলে সেটা 7টি বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়, এটাকে কি বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। যেমন হচ্ছে রংধনু, ঠিক আছে, এটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। আরো প্রতিসরণ ধর্ম কি হয়? প্রতিসরণ ধর্ম কোনো একটা মাধ্যম থেকে, মানে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো যখন এসে পড়ে তখন তার আসল যে ডিরেকশন, সেই আসল ডিরেকশন থেকে সে কিছুটা বিচ্যুত হয়ে যায়। অর্থাৎ দেখা যায় যে এইভাবে দূরে সরে যেতে পারে বা অবিলম্বে কাছে সরে আসতে পারে। এই যে পরিবর্তন, এই ধর্মটাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। আর আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তো জানো, যেমন প্রতিসরণের উদাহরণ কাঁচের দণ্ডকে বাঁকা মনে হয়, বা তোমার হচ্ছে নক্ষত্ররা মিটমিট করে, তারপরে হচ্ছে জলাশয়ে তলদেশ মনে হয় যে উপরে উঠে এসেছে, এইগুলো হচ্ছে আলোর প্রতিসরণ ধর্ম। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মরুভূমিতে মরীচিকা, তারপরে পদ্ম পাতায় যে জলের বিন্দু টোপ হয়ে থাকা, তারপর হচ্ছে কাঁচ চকচক করে মানে হিরে চকচক করে, এরকম ধরনের। তারপর দূর থেকে দেখে মনে হয় গ্রীষ্মকালে যে জল জমে আছে, এগুলো হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 9 নম্বর ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে কি আছে, নিচের তরঙ্গগুলিকে ক্রমহ্রাসমান কম্পাঙ্ক অনুযায়ী সাজাও। নিচের তরঙ্গগুলিকে ক্রমহ্রাসমান কম্পাঙ্ক অনুযায়ী সাজাও। তো ইয়েতে দিয়েছে অবলোহিত, অতিবেগুনি, গামা এক্স। এইগুলো দেখো জানা না থাকলে করতে পারবে না। এইটুকু জানি যে গামা হচ্ছে সব থেকে শক্তিশালী রশ্মি, ঠিক আছে, গামা হচ্ছে সব থেকে শক্তিশালী রশ্মি, অর্থাৎ এর কম্পাঙ্ক হচ্ছে সব থেকে বেশি। তাই অবশ্যই গামা প্রথমে থাকবে, তাই অবলোহিতে প্রথমে আছে এক্স আছে, বাদ দাও, তার মানে যে গামা একটাই দেওয়া আছে। আমাদের ডিতেও অপশন দেখে নিই, ডিতেও বেতার দিয়ে শুরু আছে, তার মানে গামা হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী। মানে গামা, তারপরে হচ্ছে এক্স, তারপরে হচ্ছে অতিবেগুনি মানে হচ্ছে আলট্রাভায়োলেট, তারপরে হচ্ছে অবলোহিত মানে হচ্ছে ইনফ্রারেড। ক্রমহ্রাসমান সাজাও মানে গামার বেশি, তারপরে এক্স, তারপরে অতিবেগুনি, তারপরে হচ্ছে অবলোহিত রশ্মি। এবার চলে হচ্ছে রোধাঙ্কের একক কি? এটাও দেখো কারেন্ট ইলেকট্রিসিটি থেকে একটা কোশ্চেন আছে যে রোধাঙ্কের একক কি। তো রোধাঙ্ক কি এই জিনিসটা জানার আগে, রোধাঙ্ক মানে একক কি তা জানার আগে রোধাঙ্কটা কি একটু বলে দিই। সেটা হচ্ছে রোধ, কোনো একটা বস্তুর রোধ যেটা তার লেন্থের সঙ্গে কি হয়, সমানুপাতিক হয়। অর্থাৎ যত লেন্থ বেশি হবে রোধ তত বেশি হবে, লেন্থ কম হলে রোধ কমে যাবে। আর তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। মানে
ধরো একটা মোটা তার আছে, এরকম একটা তার আছে, এখানে যা রোধ হবে এর থেকে যদি একটা মোটা তার হয় তাহলে রোধের কি হবে, কম হবে, কারণ যত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হবে, মোটা তার হবে, তত রোধ কম হবে, তত বাধা কম পাবে। তো এটাই হচ্ছে আর ইকুয়াল টু, যদি আমরা দিই রো এল বাই এ, সরি এ স্কোয়ার দিয়ে দিয়েছি এখানে, মানে এ মানেই তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এই যে রো, এই রোটাকে রোধাঙ্ক বলা হচ্ছে। তাহলে এই রো মানে আমি কি লিখতে পারি, আর ইন্টু এ বাই এল। তাহলে আর মানে হচ্ছে রোধ, রোধের একক কি হচ্ছে, রোধের একক হচ্ছে ওহম, রোধের একক ওহম। আর এই এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি বলতে পারি, বর্গ মিটার, মানে এসআই পদ্ধতিতে লিখছি, মানে মিটার স্কোয়ার। বাই এল মানে লেন্থ, লেন্থের একক, দৈর্ঘ্যের একক কি হয়, দৈর্ঘ্যের একক মিটার। তার মানে একটা মিটার কেটে গেলে কি হয়, ওহম মিটার, ওহম মিটার। তাহলে রাইট আনসার কি হয়েছে, রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। পরের প্রশ্ন কি আছে, যে পারদ বাষ্প থাকে কোন বাল্বে, এলইডি সিএফএল দুটোতেই এলসিডি। অর্থাৎ এলইডি মানে হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, এলইডি মানে হচ্ছে কি লাইট ইমিটিং ডায়োড। আর একটা আছে সিএফএল, সিএফএল পুরো নাম কি, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। আর এলসিডির পুরো নাম কি হচ্ছে, যে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তাহলে এখান থেকে বুঝতে পারবে পারদ বাষ্প, এই যে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, তার মানে পারদ বাষ্প যেটা থাকে সেটা হচ্ছে সিএফএল বাল্বে পারদ বাষ্প থাকে। হয়ে গেল। পরের প্রশ্ন চলে আসছি। এই যে তোমরা যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ, মানে এইগুলো শুধুমাত্র যে এই কদিনের প্রিলির জন্য শুধু এমসিকিউ করাবো তা নয়, চ্যাপ্টার ওয়াইজও একবার মেন মেন জিনিসগুলোকে বোঝানো হবে, সেই সঙ্গে যে জিনিসগুলো মুখস্থ করে নেওয়া, যেমন হচ্ছে ইতিহাস, ভূগোল বা স্ট্যাটিক জিকে, এগুলো যেমন এতটা পড়ার নেই, বা বায়োলজিক্যাল সায়েন্সেরও বেশিরভাগ জিনিসই মুখস্থ করার বা পড়ার আছে, বাকিগুলো কিছু বোঝার আছে। তো যেটা যেমন দরকার পড়বে সেইগুলো লাইভ ক্লাস দিয়ে বুঝিয়ে দিয়ে তারপরে হচ্ছে তোমার এমসিকিউ করানো হবে, সেটা ম্যাথ, জিকে, রিজনিং তিনটের ক্ষেত্রেই তাই। আর যারা শুধুমাত্র মেন হোক বা প্রিলিমেন কম্বাইন হোক, কম্বাইন চাইছো, কম্বাইন ক্লাসেও চাইলে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এরপরে কি আছে, 12 ওহম ও 16 ওহম দুটি রোধকে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে। তাহলে শ্রেণী ও সমান্তরাল সমবায়, দেখো যে কোনো রোধকে, দুটি রোধকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তাহলে তুল্য রোধ আর ইকুয়াল টু কি হয়, R1 প্লাস R2। এটা হচ্ছে কি বললাম, যে শ্রেণী সমবায়ে। তাহলে 12 ওহম আর 16 ওহম দুটিকে যুক্ত করা হয়েছে, তাহলে শ্রেণী সমবায় যুক্ত করলে কি হবে, 12 + 16 মানে হচ্ছে 28 ওহম। আর যদি সমান্তরালে যদি করা হয় তাহলে সমান্তরালের সূত্র হচ্ছে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। তাহলে দেখো এখানে কি হবে, 1/12, বা এক কাজ করে নি, যে R1 R2 আমাদের হচ্ছে কি লসাগু, তার মানে উপরে কি হচ্ছে R2 প্লাস R1। তার মানে যদি আমরা উল্টে দিই, অর্থাৎ আর ইকুয়াল টু কি লিখবো, আর ইকুয়াল টু হচ্ছে R1 R2 বাই হচ্ছে R1 প্লাস R2। দেখো ডিরেক্ট তোমাকে এই কোশ্চেনটা দিতে পারে যে R1 R2 দুটি রোধকে সমান্তরালে যুক্ত করা হলো বা শ্রেণীতে যুক্ত করা হলো, তুল্য রোধ কি হবে। তাহলে সমান্তরালে যদি বলে, তাহলে সমান্তরালে বললে এই সূত্রটা, অর্থাৎ তাদের গুণফল বাই হচ্ছে যোগফল, গুণফল বাই যোগফল। তাহলে আমাদের যেটা হচ্ছে শ্রেণীতে তো বেরিয়ে গেল 28, তাহলে সমান্তরালে কি হবে, সমান্তরালে হবে 12 × 16 বাই 12 + 16। তো 4 দিয়ে যদি কটো, 3 × 4 = 12, 4 × 7 = 28, মানে 48/7। তাহলে অপশন কি হচ্ছে, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, যে 28 আর হচ্ছে 48/7, 28 হচ্ছে শ্রেণীতে, 48/7 হচ্ছে সমান্তরালে। নেক্সট পরের প্রশ্ন দেখো, যে 1 BOT ইকুয়াল টু কি হবে। 1 BOT অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিট, বা যেটাকে বলা হয় 1 কিলোওয়াট আওয়ার, বা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট আওয়ার। আমি এখানে কোনো অপশন দিইনি, ঠিক আছে, অপশন দিইনি, এটা তোমাদের সামনে করে দেখাবো। তো 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট থেকে যদি আমি 1 ওয়াটে নিয়ে যাই, 1 কিলোওয়াট মানে কি হবে, 1000 ওয়াট, 1000 ওয়াট। 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কি হবে, 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। ওয়াট মানে হচ্ছে ক্ষমতার একক, ক্ষমতা মানে কি হয়, কার্য করার সামর্থ্যকে ক্ষমতা, এই সরি, কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। তার মানে ওয়াটকে আমি লিখতে পারি যে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, মানে জুল বাই সেকেন্ড করলাম, ইন্টু 3600 সেকেন্ড। এই যে সেকেন্ড সেকেন্ড কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে আমার,
ছত্রিশের পরে কি হয়েছে, 3 আর 2 5টা শূন্য, 10⁵ জুল। ফিজিক্সে দেখো যে ফিজিক্সের নিয়মটা হচ্ছে এটা যে যখন পাওয়ারে প্রকাশ করা হয় একটা সংখ্যার পরে দশমিক দিয়ে, মানে এটাকে যদি একটা সংখ্যার পরে দশমিক দিয়ে আমি 10 দিয়ে ভাগ করবো 36কে, তাহলে 10 দিয়ে ভাগ করলে হয় 3.6, এখানে 10 দিয়ে গুণ করলে পরে কি হয়েছে 10⁶ জুল। এটা অনেকবার সেন্ট্রালের পরীক্ষায় আসে, সেন্ট্রালের পরীক্ষায় এসেছে বা আসে। সেটা 1 BOT বা 1 কিলোওয়াট আওয়ার সমান কি হয়, সেটা হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। 3.6 ইন্টু 10⁶ জুল। অপশানে কি করতে পারে, তোমার পাওয়ারটাকে বিভিন্নভাবে চেঞ্জ করে দিতে পারে, বা জুলের জায়গায় হয়তো আর্ক দিল, অন্য ইউনিটও দিতে পারে। তাই খেয়াল রাখতে হবে যে ইউনিট যেটা, একক যেটা হবে সেটা হচ্ছে জুল, আর মানটা হচ্ছে 3.6 ইন্টু 10⁶। পরের প্রশ্ন হচ্ছে গলার ক্যান্সার নিরাময়ে কোন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়? কোবাল্ট 60, আয়োডিন 131, C12, C14। তো হচ্ছে গলার ক্যান্সার নিরাময়ে হচ্ছে আয়োডিন 131 ব্যবহার করা হয়। নিউক্লিয় চুল্লিতে জ্বালানি রূপে কি ব্যবহার করা হয়? নিউক্লিয় চুল্লিতে জ্বালানি রূপে থোরিয়াম, ইউরেনিয়াম, রেডিয়াম, পোলোনিয়াম। তো হচ্ছে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। সব থেকে নমনীয় ধাতু কোনটি? সব থেকে নমনীয় ধাতু কোনটি? সোডিয়াম, লিথিয়াম, সোনা, অ্যালুমিনিয়াম। তো এই সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এইগুলো হচ্ছে কি নরম ধাতু, এদেরকে ছুরি দিয়ে কাটা যায়, এইগুলোর সঙ্গে গুলিয়ে ফেলবে না। এখানে বলছে নমনীয়, নমনীয় হচ্ছে ম্যালিয়েবল। ম্যালিয়েবল ধাতু হচ্ছে কি সব থেকে, সেটা হচ্ছে সোনা। তো আমাদের দেখো যে এই যে প্র্যাকটিস সেট সেটা কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, যারা ইউটিউবে ফ্রি ক্লাস করতে চাইছো তোমাদের জন্য থাকবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। জিকে, জেনারেল সায়েন্সের সঙ্গে অন্যান্য জিকে, সেই সঙ্গে ম্যাথ, রিজনিং অবশ্যই। এবং কেপিএসআই এর ক্ষেত্রেও কেপিএসআই মেনেরও কিছু ক্লাস দেওয়া হবে। তো আর একবার আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কেপিএসআই মেন স্পেশাল 2 মাসের যে কোর্স, সেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে। আজকেই হচ্ছে লাস্ট ডেটের অ্যাডমিশন, তার কারণ এরপরে আর সময় পাবে না। রেজাল্ট 20-22 তারিখের মধ্যে পেয়ে যাবে এই মাসের, কিন্তু এরপরে এটা দেরি হয়ে যাবে। আর যারা WPSI প্রিলিমেন বা WP কনস্টেবল বা কেপি কনস্টেবলের জন্য অ্যাডমিশন নিতে চাইছো, ওরা কিন্তু WP কনস্টেবল, WPSI ওই প্রিলি একই সাথেই করানো হবে, যদি প্রিলিটা যদি শুধু চাও। আর যদি কম্বাইন চাও তো কম্বাইন নিতে পারো, 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।